এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি ইউরোপে ষোড়শ শতকের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করে। ষোড়শ শতকে জার্মানির উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের অধ্যাপক মার্টিন লুথার ক্যাথলিক চার্চের অনাচারের বিরুদ্ধে সংগঠিত ধর্ম সংস্কার আন্দোলনের প্রদীপে সর্বপ্রথম অগ্নিসংযোগ করেন। পরবর্তীকালে জুইংলি, ক্যালভিন প্রমুখ ধর্ম সংস্কার আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। জার্মানি থেকে ক্রমে ফ্রান্স, ইংল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড প্রভৃতি দেশে ধর্ম সংস্কার আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে। জার্মানির ধর্মীয় নেতা মার্টিন লুথার ছিলেন এমনই বিরল একজন মানুষ, যিনি ইতিহাসের বয়ে চলা গতিপথকে নিজ ইচ্ছায় পরিবর্তনে সক্ষম হন। তিনি ছিলেন ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের প্রাণপুরুষ, বিপ্লবী ও পথপ্রদর্শক। তার প্রথম জীবনে কি ছিল? 1483 খ্রিস্টাব্দে 10ই নভেম্বর জার্মানির স্যাক্সনি প্রদেশের ইসলিবেন গ্রামের এক কৃষক পরিবারে লুথার জন্মগ্রহণ করেন। এরফুর্ট বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভের পর তিনি 1507 খ্রিস্টাব্দে সন্ন্যাসী সঙ্গে যোগদান করেন। পরের বছর তিনি উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের অধ্যাপক হিসাবে নিযুক্ত হন। 1510 খ্রিস্টাব্দে তিনি রোম ভ্রমণের সময় পোপ ও কার্ডিনালদের দুর্নীতি দেখে হতাশ হন এবং জার্মানিতে ফিরে এসে রোমান চার্চের অন্যায়ের সমালোচনা শুরু করেন। এবার লুথারের 95 থিসিস। প্রথমে তিনি কি করেন? ইন্ডালজেন্স বিক্রির প্রতিবাদ করেন। মার্টিন লুথার বিশ্বাস করতেন যে মানুষের সকল পরিণতি তার কর্মের দ্বারা ঈশ্বর কর্তৃক পূর্ব নির্ধারিত। কেউ এর পরিবর্তন ঘটাতে পারে না। রোমের সেন্ট পিটার গির্জা সংস্কারের কাজ শুরু হলে এর জন্য প্রয়োজনীয় অর্থ আদায় করতে পোপ 10ম লিওর প্রতিনিধি টেটজেল 1517 খ্রিস্টাব্দে জার্মানিতে এসে ইন্ডালজেন্স বা মার্জনাপত্র বিক্রি শুরু করেন। মার্টিন লুথার চার্চের এই অন্যায় কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তার 95টি প্রশ্ন কি ছিল? পোপের অন্যায় কাজকর্মের বিষয়ে লুথার 1517 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে 95টি প্রশ্ন রচনা করে তা উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের দরজায় ঝুলিয়ে দেন এবং পোপের উত্তর দাবি করেন। লুথারের উত্থাপিত এই 95টি প্রশ্ন 95 থিসিস নামে পরিচিত। লুথার 95 থিসিসের প্রশ্নগুলি জার্মানির সাধারণ মানুষের মধ্যে লুথারের এই 95 থিসিসের প্রশ্নগুলি জার্মানির সাধারণ মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। এবার কি লুথারের জনসমর্থন? সেটা কি? লুথারের 95টি প্রশ্নাবলীর প্রত্যুত্তরে টেটজেল 106টি অ্যান্টিথিসিস বা পাল্টা প্রশ্ন ছাপিয়ে প্রচার শুরু করলে জার্মানির ছাত্ররা তা আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানায়। ইতিমধ্যে মেলাঙ্কথন নামে একজন সংস্কারক লুথারের সঙ্গে যোগ দিলে তার শক্তি বৃদ্ধি পায়। লুথার পোপের উদ্দেশ্যে রেজলিউশন বা প্রস্তাবগুচ্ছ নামে এক পুস্তিকা ছাপিয়ে প্রচার করেন। পোপ 10ম লিও মার্টিন লুথারের কাজকর্মকে ধর্মবিরোধী বলে ঘোষণা করলে লুথার চার্চের বক্তব্যের প্রতিবাদ করে জার্মানির খ্রিস্টান অভিজাতদের উদ্দেশ্যে আবেদন প্রকাশ করেন। তিনি প্রচার করেন যে পোপ, যাজক ও সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই।
চার্চ নিজের স্বার্থে সমাজে এই পার্থক্য বজায় রেখেছে। ধর্মকরের নামে জার্মানির অর্থ রোমে চলে যাওয়ার বিষয়ে তিনি প্রতিবাদ জানান। ব্যাবিলনীয় বন্দিত্ব বা ব্যাবিলনিয়ান ক্যাপটিভিটি নামে এক গ্রন্থ প্রকাশ করে তিনি বলেন যে ইহুদি জাতি দীর্ঘকাল পর যেভাবে ব্যাবিলনীয় বন্দিত্ব থেকে মুক্তি পায়, জার্মান জাতীয় শীঘ্রই রোমান পোপের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাবে। তার প্রশ্নাবলী, পত্র ও পুস্তিকাগুলি জনমানসে প্রবল আলোড়ন তোলে। এরপরে কি হয়? গৃহযুদ্ধ ও বিদ্রোহ। সেটা কি? প্রাণদণ্ডের আদেশ। কি করা হয়? প্রচলিত ধর্মীয় ব্যবস্থার বিরুদ্ধে লুথারের প্রতিবাদের ফলে ক্রুদ্ধ পোপ দশম চার্লস তাকে ধর্মচ্যুত বলে ঘোষণা করেন। পোপের নির্দেশে সম্রাট পঞ্চম চার্লস ওয়ার্মস নামক স্থানে এক ধর্মসভা ডেকে লুথারকে তার ধর্মবিরোধী বক্তব্য প্রত্যাহারের নির্দেশ দেন, কিন্তু লুথার তাতে অসম্মত হলে পোপ তাকে ধর্ম বহির্ভূত বলে ঘোষণা করে জার্মান সম্রাটকে লুথারের শাস্তির ব্যবস্থা করতে নির্দেশ দেন। পোপের নির্দেশে রাজা লুথারের প্রাণদণ্ডের আদেশ দেন। এরপরে এর প্রতিবাদে কি হয়? এর প্রতিবাদে ক্যাথলিক ধর্ম ছেড়ে বহু জার্মান সামন্ত, রাজা ও সাধারণ মানুষ লুথারের অনুগামী ও সমর্থকে পরিণত হন। জার্মানির প্রাশিয়া, স্যাক্সনি, ব্রান্ডেনবার্গ, হেস, লুক্সেমবার্গ প্রভৃতি অঞ্চলে লুথারের মতবাদের ব্যাপক প্রসার ঘটে। ফলে লুথার ও পোপকে সমর্থনের প্রশ্নে জার্মানিতে গৃহযুদ্ধ বেঁধে যায়। কৃষকরা লুথারের সমর্থনে 1524 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দে জঙ্গি আন্দোলন শুরু করে। তারা ক্যাথলিক চার্চের সম্পত্তি নষ্ট করে এবং বহু মানুষকে হত্যা করে। শহরের শ্রমিক শ্রেণী ও কৃষকদের সঙ্গে বিদ্রোহে যোগ দেয়। লুথার জার্মান ভাষায় বাইবেল অনুবাদ করলে জার্মানরা পোপতন্ত্রের অনাচার সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠে। ফলে প্রচুর সম্পত্তি ধ্বংস হয়। সেই সম্পত্তি ধ্বংসের ফলে জার্মান সম্রাট ও পোপপন্থী সামন্ত প্রভুরা শীঘ্রই কঠোর হাতে বিদ্রোহ দমন করে। গৃহযুদ্ধ চলাকালে লুথারের মৃত্যু হয় 18 ফেব্রুয়ারি 1546 খ্রিস্টাব্দে। এরপরে কি হয়? শেষ পর্যন্ত হ্যাবসবার্গের সন্ধি হয়। সেটা কি? এই গৃহযুদ্ধের অবসান হয় এই সন্ধির দ্বারা। সেটা হলো শেষ পর্যন্ত 1555 খ্রিস্টাব্দে হ্যাবসবার্গের সন্ধির দ্বারা জার্মানিতে গৃহযুদ্ধের অবসান হয়। সন্ধি অনুসারে রাজার ধর্মই প্রজার ধর্ম বলে স্বীকার করে নেওয়া হয়। ফলে উত্তর জার্মানির স্যাক্সনি, প্রাশিয়া, ব্রান্ডেনবার্গ, হেস, লুক্সেমবার্গ প্রভৃতি অঞ্চলে লুথার প্রবর্তিত লুথারবাদ বা লুথারানিজম প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রের বাকি অংশ অর্থাৎ বাভেরিয়া, অস্ট্রিয়া ও রাইন অঞ্চলে আগের মতোই ক্যাথলিক মতবাদ বহাল থাকে। লুথারের অনুগামীরা প্রোটেস্ট্যান্ট নামে পরিচিতি পায়। প্রচলিত ক্যাথলিক ধর্ম ও পোপতন্ত্রের অনাচারের বিরুদ্ধে লুথার প্রতিবাদ বা প্রোটেস্ট করেছিলেন বলে তার মতবাদ প্রোটেস্ট্যান্টবাদ নামে পরিচিত। তাহলে বলা যায় যে ধর্ম সংস্কার আন্দোলনে সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা পালন করেন জার্মানির উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বের অধ্যাপক মার্টিন লুথার। তিনি 16 শতকের প্রথম দিকে
কি করেছিলেন? সেন্ট পিটার গির্জা সংস্কারের কাজ শুরু হলে এর জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পোপ তার প্রতিনিধিদের বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্রে পাঠান। পোপ ইন্ডালজেন্স বিক্রি ও অন্যান্য উৎস থেকে অর্থ আদায় শুরু করে। পোপ দশম লিওর প্রতিনিধি জোহান টেটজেল 1517 খ্রিস্টাব্দে জার্মানিতে পোপের স্বাক্ষরিত ইন্ডালজেন্স বা মার্জনাপত্র বিক্রি শুরু করলে লুথার এর প্রতিবাদ জানায়। এর ফলে 1517 খ্রিস্টাব্দে পোপের অর্থনৈতিক কার্যকলাপের বিষয়ে 95টি প্রশ্ন লিখে তিনি যখন উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে দরজায় ঝুলিয়ে দেন এবং পোপের কাছে উত্তরের দাবি করেন, তখন থেকেই ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়ে যায়। শীঘ্রই অনেকেই লুথারকে সমর্থন জানাতে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত পোপের আধা জয় হয় এবং অর্ধেক মার্টিন লুথারের জয় হয়। তার এই আন্দোলন সারা ইউরোপে অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছিল। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।